আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 11-এর এরার অ্যানালিসিস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট এরই একটা পার্ট। আজকের আলোচনার বিষয় এরার। ছাত্ররা, ভিডিওটা খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা আছে। আশা করি আমার এই চেষ্টা বিফল হবে না। তোমরা সকলেই খুব ভালোভাবে, খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। যারা মোটামুটি ব্যাপার চ্যাপ্টারটা বোঝো তারা ভিডিওটা একটু স্কিপ করে নিয়ে শেষের অঙ্কগুলোর দিকে একটু কনসেন্ট্রেট করো। শেষে যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখো, তোমরা নিজেরা আগে পারছো কিনা, তারপর তোমরা সলিউশনটা দেখো। তো উপায় হচ্ছে ভিডিওটাকে পজ করে দাও। যখন প্রবলেমটা দেখছো তোমরা ভিডিওটা পজ করো, তারপর প্রবলেমটা করো, দেখো তোমার অ্যান্সারটা আমার অ্যান্সার সাথে মিলছে কিনা। তো স্টুডেন্টস, যারা চ্যাপ্টারটা একদম নতুন তারা একদম স্কিপ করবে না, তারা ডিটেল ভিডিওটা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ নেক্সট ভিডিও যেটা আসছে সেটা আরও আকর্ষণীয় ভিডিও, তার নোটিফিকেশান তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর তোমাদের কমেন্টগুলোই হচ্ছে আমাকে ভিডিও করার অনুপ্রেরণা দেয়। তো তোমাদের কমেন্ট পেলে আমাদের খুব ভালো লাগবে। তো স্টুডেন্টস, আর সময় নষ্ট করবো না, চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। একবার অমিত একটা সিলিন্ডারের আয়তন মাপার চেষ্টা করছিল। তো অমিত সিলিন্ডারের আয়তনটা মাপার জন্য ও ভেবে দেখলো যে তো ছোটবেলায় পড়েছে ক্লাস 10-এ যে সিলিন্ডারের আয়তন মাপতে গেলে সিলিন্ডারের ব্যাসার্ধটা দরকার হয়। আর কি দরকার হয় বন্ধুরা? আর অমিত জানে যে এই সিলিন্ডারের হাইটটা ওর দরকার। তো যথারীতি হাইট আর এই রেডিয়াস এই দুটো মেজার করার জন্য ও একটা মিটার স্কেলকে আনলো। বিশাল বড় একটা মিটার স্কেল নিয়ে এসছে। দিয়ে মিটার স্কেল দিয়ে ও রেডিয়াস আর হাইট প্রথমবার মাপলো। দিয়ে ও দেখলো যে ভলিউমের যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটাকে ইউজ করলো। সেটা কি তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো এই ফর্মুলাটাকে অমিত ব্যবহার করলো। ব্যবহার করলে প্রথমবার ও যে উত্তরটা পেলো সেটা ও V1 বলে লিখলো, এবং সেই উত্তরটা হচ্ছে দেখা যাচ্ছে ও পেয়েছে 9.8 সিসি বা সেমি কিউব। ওকে, তো আমি এটাকে সেমি কিউব লিখি, ভালো লাগবে শুনতে। প্রথমবার এইটা পেলো। আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য বারবার সেমি কিউব আর লিখবো না, ঠিক আছে? তোমরা ধরে নিও যে সেমি কিউবই হবে। আমি শুধু ভ্যালুটা লিখলাম যে ও 9.8 সেমি কিউব, 9.8 ভ্যালুটা পেলো। তো ওর কিছুক্ষণ পর মনে হলো যে আমি তো একবার মাত্র মাপলাম, আরেকবার মেপে দেখি ভ্যালুটা কত আসে। তারপর ও করলো কি, আরেকবার ভ্যালুটা মাপলো। এই একইভাবে প্রথমে রেডিয়াস মেজার করলো, হাইট মেজার করলো। এইবার হলো কি, গন্ডগোল হয়ে গেল। ও দেখছে এইবারে উত্তর আসছে 10। তো সমস্যা পড়ে গেল। একটু আগে মেজার করলাম 9.8 এলো, এখন মেজার করছে 10 আসছে। বহুত সমস্যা। তখন ও ভাবলো দাঁড়া আরেকবার মেজার করে দেখি। তখন আরো একবার মেজার করলো। মেজার করে ও যা পেলো দেখলো 10.2। তখন ভাবলো হ্যাঁ 10.2 যখন পেলাম তাহলে হয়তো এরকমই একটা কিছু ভ্যালু পাবো, তবুও আমি আরেকবার মেজার করে নিচ্ছি বলে ও আরেকবার মেজার করলো। মেজার করলো এবং এইবার ভ্যালু পেলো 9.7। তো তখন বুঝতে পারলো যে ওর মেজারমেন্টগুলো মোটামুটি 9.7, 9.8 বা 10 এই ধরনের ভ্যালু হতে পারে, ঠিক আছে? এবং এই যে ভ্যালুগুলো বিভিন্ন রকম এলো, তার কারণ কি হতে পারে? তার কারণ হতে পারে একটা ওর সিস্টেমেটিক এরার হয়তো হয়েছে। সিস্টেমেটিক এরার মানে কি? সিস্টেমেটিক এরার দু রকমের হয় বন্ধুরা। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার আর একটা হচ্ছে পার্সোনাল এরার। ইনস্ট্রুমেন্টাল এরার মানে কি বন্ধুরা? ইনস্ট্রুমেন্টাল এরার মানে অমিত ওই যে স্কেলটা নিয়ে এসেছিল, সেই স্কেলটাতে কিছু এরার আছে। কিরকম এরার থাকতে পারে? ধরো আগে থেকেই স্কেলটা একটু দাগে হয়তো ভুল আছে, বা স্কেলটা স্টিলের হওয়ার জন্য গরমকালে আর শীতকালে একটু অন্যরকম রিডিং দিয়ে দিচ্ছে, স্কেলটা তো বেড়ে যায় না। তো এরকম ইনস্ট্রুমেন্টাল এরার হতে পারে, বা কোনো একটা দাগ হয়তো মুছে গেছে ওইখানটাতেও ভুল করছে, ঠিক আছে? তো ইনস্ট্রুমেন্টে কিছু ভুল থাকতে পারে, তার জন্য হয়তো কিছু এরার আসছে। তবে অমিতের যে এরার আসছে এটা কিন্তু নিশ্চিত, কারণ অ্যাকুরেট ভ্যালু ও পায়নি। কারণ এটা বোঝা যাচ্ছে যে 4 রকমের ভ্যালু 4বার মেজার করেছে, 4 রকমের ভ্যালু ও পেয়েছে। তো এরার তো নিশ্চয়ই আছে।
4বার মেজার করেছে, ও 4বারই 4 রকমের ভ্যালু পেয়েছে, তবে ভ্যালুগুলো কিন্তু কাছাকাছি আছে। তো এর থেকেও বুঝতে পারছি এরার তো কিছু একটা আছেই, হয় ইনস্ট্রুমেন্টালে এরার আছে, নইলে ওর পার্সোনাল এরার আছে, নিজেরই মাপতে হয়তো কোথাও ভুল হয়েছে, নিজের দেখতে ভুল হয়েছে, একটা মেপেছে আর এরকম দেখেছে, এটাও হতে পারে পার্সোনাল এরার। আর তা না হলে র্যান্ডাম এরার কিছু একটা হয়েছে। র্যান্ডাম এরার মানে সেটা কি ধরনের এরার সেটা পার্সন নিজের উপর ডিপেন্ডও করে না বা ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ডও করে না, হয়তো সবই মোটামুটি ঠিক আছে তবুও এরার এলো কোনো একটা কারণে, সেটাও হতে পারে বিভিন্ন রকম। হ্যাঁ, তো এটাও এরার হতে পারে যেটা র্যান্ডাম এরার। তো এইরকম বিভিন্ন রকম এরার আমাদের অকার করতে পারে, তবুও আমাদের মেজারমেন্ট তো করতে হবে, তাই না? তাই এই এরারটাকে ক্যালকুলেট করার একটা পদ্ধতি আছে। কি করতে হবে বন্ধুরা, আমরা যে এতগুলো ভ্যালু পেলাম, 4টে ভ্যালু পেলাম, এই 4টে ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু কি আমরা পেতে পারি? দেখো, অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু আমাদের হয়তো এখানে জানা নেই যে এই সিলিন্ডারটার অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু কত, সিলিন্ডারটার ভলিউমের অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু কত হয়তো আমরা জানি না এখানে। তো যখন আমরা এরকম অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু জানবো না কোনো একটা কোয়ান্টিটির, তখন আমাদেরকে কিছু করার নেই, যে রিডিংগুলো নিয়েছি সেই রিডিংয়ের যে মিন বা সেই রিডিংয়ের যে গড়, সেই গড়টাকে আমরা ধরে নেব ট্রু ভ্যালু। বোঝা গেল? আমি বলতে চাইছি, ধরো অভিকর্ষজ ত্বরণ আমরা যদি মেজার করতে যেতাম, তাহলে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা যদি আমরা মেজার করতে যেতাম অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে আমরা জানতাম যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু একটা ভ্যালু আছে, এবং সেটা একদম ট্রু ভ্যালু, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ট্রু ভ্যালুটা নোন, কিন্তু এই সিলিন্ডারটার কি ভলিউম এটা তো আমরা জানি না, না? তো এটা, এর ভলিউমটা কোনোভাবেই নোন নয়, অর্থাৎ এর ট্রু ভ্যালুটা আমি পাচ্ছি না। তো যখন আমরা ট্রু ভ্যালু পাবো না, তখন আমাদের হাতে একটা অস্ত্র আছে, আমরা হাতে একটা উপায় আছে, সেটা কি না, যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেই ভ্যালুগুলোর একটা মিন আমরা ক্যালকুলেট করে নেব। তো আমরা V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 এই 4টে যোগ করে 4 দিয়ে ডিভাইড করে একটা মিন ভ্যালু পেয়ে যাব, এবং সেই মিন ভ্যালুটাকে আমরা ট্রু ভ্যালু ধরবো। যাই হোক, আমরা ক্যালকুলেশনটা কি করে করব সেটা পরবর্তী টেবিল আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখো, প্রথমবার যেটাকে পেয়েছিলাম x1, আচ্ছা আমরা ওখানে হয়তো v দিয়ে লিখেছিলাম বন্ধুরা, তো এই ভ্যালুগুলোকে আমরা ওখানে 4টা x1 দিয়ে দেখিয়েছি, তো আমি একটু v1 গুলোকে x1ই বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আর সমস্যা কিছু থাকবে। তো বন্ধুরা, আমরা x1 x2 x3 x4 লিখে নিলাম, v1 না লিখে, ঠিক আছে? এবং এর সিলিন্ডারের ভলিউমটাকেও আমরা x ধরে নিই, রাইট? তাহলে একটু মিলবে আর কি, আমরা যে 4টা তৈরি করেছি তার সাথে মিলবে, আমরা x ধরে নিচ্ছি। তো যাই হোক, এবার আমরা নেক্সট চার্টে যাই। তো এখানে বন্ধুরা দেখো, মেজার্ড ভ্যালু, মানে আমরা সিলিন্ডারের যে মেজার ভ্যালুগুলো প্রথমবার যখন মাপলাম, সিলিন্ডারের মেজার ভ্যালু প্রথমবার আমরা মাপলাম, দেখো x1 ইজিক্যাল টু 9.8 পেয়েছিলাম, মনে পড়ে? তারপর বার যখন মেপেছিলাম আমরা পেয়েছিলাম 10, তারপর আবার যখন মাপলাম পেলাম 10.2, তারপর আবার মাপলাম 9.7। তো এইগুলোকে আমরা x1 x2 x3 এইভাবে আমরা এটাগুলোকে ধরে নিচ্ছি, রাইট? তো এবার আমি কি করলাম, এই 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ x1 x2 x3 4টেকে যোগ করে অ্যাডিশন করে আমরা একে ডিভাইড করলাম 4 দিয়ে, তাহলে আমরা মিন ভ্যালু পেয়ে গেলাম, রাইট? তো এইভাবে আমরা মিন ভ্যালু পেলাম, এবং মিন ভ্যালুটা যেটা পেলাম সেটা হচ্ছে 9.923, আর এটাকে যদি আমরা একটু রাউন্ড অফ করি তাহলে 9.93 পাচ্ছি। তো আমরা দেখে নিই আমরা কি করলাম, একবার ভালো করে বুঝে নিই। আমরা কিছুই না, আমরা যে মেজার ভ্যালুগুলো পেলাম তার একটা গড় নির্ণয় করলাম, মেজার ভ্যালুগুলোর গড় নির্ণয় করলাম, এবং সেই গড়টা হচ্ছে এইটা 9.93। এরপর হচ্ছে এরার। এরার মানে হচ্ছে ডেভিয়েশন আর কি, কতটা সরেছে। যে গড়টা আমরা বার করলাম সেই ভ্যালু থেকে x1 থেকে যে xmটা বিয়োগ করব, মানে কি এই ভ্যালু থেকে এই যে তোমরা যে গড়টা পেলাম আমরা এইটা 9.93, আমরা কি করব, প্রত্যেকটা থেকে কতটা করে সরে গেছে, কতটা করে শিফট করেছে, কতটা করে শিফট করেছে, কতটা করে শিফট করেছে, এই ভ্যালুগুলো সেগুলো দেখব। তাহলে শিফট করেছে কতটা দেখার উপায় হচ্ছে কি, উপায় একটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মেজার ভ্যালু আর
মিন ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কি সেটা ক্যালকুলেট করে নাও। যেমন এখানে দেখা যাচ্ছে যে মিন ভ্যালু হচ্ছে গিয়ে তো 9.93 আর মেজার ভ্যালু 9.98 প্রথমবার। তো 9.98 থেকে 9.93 কে বাদ দিলাম, বিয়োগ করলাম, তাহলে কত পেলাম? -0.13। তো এইভাবেই আমরা কি করব, পরপর আমরা করে যাব। যেমন এবার আমার মেজার ভ্যালু হচ্ছে 10 থেকে 9.93 বাদ দেবো, তাহলে পেয়ে যাবো 0.07। তারপর আবার 10.2 থেকে 9.93 বাদ দেবো, পেয়ে যাবো 0.27। আগেরবার পেয়েছিলাম 0.07। আচ্ছা, এরপর আমরা কি করবো, 9.7 থেকে 9.93 বাদ দেবো, আমরা পেয়ে যাবো -0.23। তো এইভাবে আমরা এরারগুলো পেয়ে গেলাম। এই এরারগুলো কি করে পেলাম না, প্রত্যেকটা যে মেজার্ড ভ্যালু তার থেকে মিন ভ্যালুকে বিয়োগ করলাম। এবং দেখো কখনো সেইখানে দেখা যাচ্ছে মিন ভ্যালুটা হয়তো প্রথমবারের মেজার ভ্যালু থেকে কম, কখনো মিন ভ্যালুটা মেজার ভ্যালু থেকে বেশি। তো সেই জন্যই আমরা কখনো এরারটাকে নেগেটিভ পেলাম, কখনো এরারটাকে আমরা পজিটিভ পেলাম, কখনো আবার এরারটাকে নেগেটিভ পেলাম। তো এইভাবে এরারগুলো আমরা ক্যালকুলেট করলাম। এবার আমি আসছি অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর মানে আছে আমরা এরর কখনো নেগেটিভ হয় না, এরর সবসময় পজিটিভ হয়, এরর কখনো কমে যায় না কোনো ইনস্ট্রুমেন্টের। ঠিক আছে, তো সেই জন্য আমরা ওই প্রত্যেকটা অ্যাবসোলিউট এরর ধরে নেবো। যেমন -0.13 এর অ্যাবসোলিউট ভ্যালু যদি দেখি তাহলে আমরা পাবো 0.13। 0.07 এর অ্যাবসোলিউট ভ্যালু দেখলে পাবো 0.07। 0.27 এর অ্যাবসোলিউট ভ্যালু দেখলে পাবো 0.27। -0.23 এর অ্যাবসোলিউট ভ্যালু হবে 0.23। তো অ্যাবসোলিউট ভ্যালুগুলো আমরা লিখে নিলাম মাইনাসগুলোকে অগ্রাহ্য করে, রাইট? সেই জন্য দেখো ওখানে আমরা অ্যাবসোলিউটের টাইম সিম্বলও দিয়েছি, মডুলাস দিয়েছি। ওকে, তো এটা অ্যাবসোলিউটের সিম্বল। তো সেই অ্যাবসোলিউট যে এরার, সেই এরারগুলোকে আমরা কি করব, সেই এরারগুলোকে আমার করতে হবে কি, মিন নিতে হবে। তো এদেরকে আমি মিন নেবো, অর্থাৎ এইটা 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 এদেরকে অ্যাডিশন করে 1 2 3 4 অ্যাডিশন করে 4 দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা পেয়ে যাবো মিন অ্যাবসোলিউট এরর, যেটা কিনা বেরিয়েছে 0.175। এটাকে রাউন্ড অফ করলে 0.18 পাবো। তো আলটিমেটলি আমরা, তো বন্ধুরা আমরা এখান থেকে এটুকুই বুঝতে পারি যে মেজারমেন্টটা কোনখান থেকে কোন ভ্যালু পর্যন্ত লাই করবে, সেটা হচ্ছে এইটা 9.93 প্লাস মাইনাস 0.8। মানে এই ভ্যালুটা লাই করছে 9.93 এর সাথে যদি আমি 1.18 অ্যাড করে দিই তাহলে পাবো 10.11। আর যদি সাবস্ট্রাক্ট করে দিই মানে বিয়োগ করে দিই তাহলে পাবো 9.75। তো 9.75 থেকে 10.11 পর্যন্ত এই ভ্যালুটা লাই করতে পারে। কার না, সিলিন্ডারের ভ্যালু। আমি যে ইনস্ট্রুমেন্টে মেপেছি সেই অনুযায়ী সিলিন্ডারের ভলিউমের ভ্যালু বা আয়তনের ভ্যালু সেটা 9.75 থেকে 10.11 পর্যন্ত হতে পারে। তো এই হচ্ছে আমাদের এরার অ্যানালিসিস। অর্থাৎ আমরা দেখে নিলাম যে আমাদের ম্যাক্সিমাম কতটা এরার হতে পারে। যাক, এর পরে আসছে প্রপোর্শনাল এরার বা রিলেটিভ এরার এবং পার্সেন্টেজ এরার। আমরা যদি মিন অ্যাবসলিউট এরার যেটা আমরা পেলাম, সেই মিন অ্যাবসলিউট এরারটাকে যদি মিন ভ্যালু দিয়ে ডিভাইড করে দিই বা রেশিও নিয়ে নিই, তাহলে এটাকে বলা হয় রিলেটিভ এরার বা প্রপোর্শনাল এরার বা ফ্র্যাকশনাল এরার। এবার এই রিলেটিভ বা প্রপোর্শনাল বা ফ্র্যাকশনাল এরারটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে যেটা পাবো সেটাকে পাবো পার্সেন্টেজ এরার, রাইট? তো এই হচ্ছে আমাদের রিলেটিভ এরার আর পার্সেন্টেজ এরার। এবার আমরা দেখে নিই এরার ইন সাম অফ কোয়ান্টিটিস। এর অর্থ হচ্ছে ধরো তোমরা একটা কোয়ান্টিটিকে মেজার করছো, সেটা কিনা এক্স। সেই এক্সটাকে মেজার করার জন্য তোমরা দুটো জিনিস মেপেছো, এ কে মেপেছো আর বি কে মেপেছো। এ আর বি এই দুটোকে মেজার করলে পরে এক্স পাবো, এবং এদেরকে যদি আমরা যোগ করি তাহলে এক্স এর ভ্যালু আমরা পাবো। তো এরকম ভাবে এক্সাম্পল একটা নিতে পারো তোমরা, যেমন ধরো রেজিস্ট্যান্স। ধরো এটা একটা রেজিস্ট্যান্স এ রয়েছে, এর সাথে সিরিজ কম্বিনেশনে আর একটা রেজিস্ট্যান্স বি রয়েছে। তো এদের কম্বিনেশন রেজিস্ট্যান্স কত হবে? সেই কম্বিনেশন রেজিস্ট্যান্স যদি এক্স হয় তাহলে তোমরা জানো যে সিরিজ কম্বিনেশন থাকলে পারে পরপর আমাদের রেজিস্ট্যান্স গুলো যোগ হয়ে যায়। তো এটা একটা এক্সাম্পল। তো এটা হচ্ছে এক্স কে মেজার করার জন্য এ আর বি কে আলাদা করে মেজার করে অ্যাড করতে হয়েছে। তো ধরে নাও যে ডেল্টা এ এটা হচ্ছে
অ্যাবসলিউট এরর ইন মেজারমেন্ট অফ এ। ডেল্টা বি এটা হচ্ছে অ্যাবসলিউট এরর ইন মেজারমেন্ট অফ বি, রাইট? আর ডেল্টা এক্স হচ্ছে অ্যাবসলিউট এরর ইন মেজারমেন্ট অফ এক্স। তাহলে খুব সুন্দরভাবে এটা লেখা যায় যে ডেল্টা এক্স এটা কি হবে, ডেল্টা অফ এ প্লাস ডেল্টা অফ বি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। এইবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে পার্সেন্টেজ এরর কত বা ফ্র্যাকশনাল এরর কত, তাহলে আমাকে করতে হবে কি ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স। সেটা কত আসছে? সেটা আসছে ডেল্টা এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই এ প্লাস বি। ওকে, এবার আমরা শিখব এরর ইন সাবস্ট্রাকশন অফ কোয়ান্টিটিস বা ডিফারেন্স অফ কোয়ান্টিটিস। তো এইবার মনে করো একটা কোয়ান্টিটি রয়েছে এক্স, একে মেজার করার জন্য আমাকে এ আর বি কে মেজার করতে হয়েছে। এ আর বি কে মেজার করার পর আমরা যখন এ আর বি এর ডিফারেন্স নিলাম তখন আমরা এক্স এর ভ্যালুটা পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে ডেল্টা এ হচ্ছে অ্যাবসলিউট এরর ইন এ, ডেল্টা বি হচ্ছে অ্যাবসলিউট এরর ইন বি, আর ডেল্টা এক্স হচ্ছে অ্যাবসলিউট এরর ইন এক্স, তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাবসলিউট এরর ইন এ প্লাস অ্যাবসলিউট এরর ইন বি। একটু খেয়াল রাখো, এখানে মাইনাস থাকলেও এরারের সময় কিন্তু এটা যোগ হয়ে যাবে, কারণ এরার কখনো সাবস্ট্রাক্ট হয় না, এরা সবসময় যোগই হতে থাকে। তুমি এটা মেজার তুমি এটাকে মেজার করেছো, তাতে যেমন এরার পেয়েছো, বি কে মেজার করলো তাতে এরার পেয়েছো, তো এরারটাকে বাড়লো না কমলো? এরারটা অবভিয়াসলি বাড়লো। তো এখানে এরারটা সেই জন্যই যোগ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের যদি ফ্র্যাকশনাল এরার আসে তাহলে, তো এক্ষেত্রে আমাদের প্রপোর্শনাল এরার আসছে ডেল্টা এক্স বাই এক্স, দ্যাট ইজ ডেল্টা এ প্লাস ডেল্টা বি ডিভাইড বাই এক্স। এক্স মিনস এ মাইনাস বি, এটা কিন্তু মাইনাসই থাকলো। তো এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আবার পার্সেন্টেজ এরার চলে আসবে। তো এবার বন্ধুরা, এরার ইন প্রোডাক্টস ইন অফ কোয়ান্টিটিস, মানে আমি বলতে চাইছি ধরো এক্স একটা কোয়ান্টিটি যেটাকে মেজার করতে গিয়ে এ আর বি এই দুটোকে প্রোডাক্ট করতে হয়েছে, তবে কিনা তুমি এক্স কে মেজার করেছো। তাহলে সেক্ষেত্রে তোমার এক্স এর এরারটা কিরকম আসবে বা কি আসবে? তো আমি ধরে নিচ্ছি যে ডেল্টা এ হচ্ছে অ্যাবসলিউট এরার ইন এ, ডেল্টা বি হচ্ছে অ্যাবসলিউট এরার ইন বি, ডেল্টা এক্স হচ্ছে অ্যাবসলিউট এরার ইন এক্স। তো এবার কিন্তু ডেল্টা এক্স কত আসবে বন্ধুরা? ডেল্টা এক্স কত আসবে? ডেল্টা এক্স উইল বি এখানে ডেল্টা এক্স কে নয়, আমরা ডেল্টা এক্স বাই এক্স এইটাকে একবারেই ক্যালকুলেট করব। সেটা কত আসবে বন্ধুরা? সেটা আসবে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকাল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, রাইট? তো এটা আমরা পেলাম। এটা কি করে পেলাম সেটা অনেকের প্রশ্ন হতে পারে, সেটা আমি একটু দেখিয়ে দিই কি করে আমরা এটা পেলাম। কিচ্ছু না বন্ধুরা, আমরা লগ নিয়ে নিচ্ছি দুপাশে, লগ অফ ডেল্টা এক্স। তাহলে সেক্ষেত্রে কত আসবে? লগ অফ এ বি, রাইট? তো তার মানে আমরা পেয়ে যাচ্ছি লগ এ প্লাস লগ বি। এরপর আমরা উপরের বোর্ডটা একটু ক্লিয়ার করি। তো এখন আমরা যদি ডিফারেন্সিয়েট করি বোথ সাইড, তো ডিফারেন্সিয়েট করছি বোথ সাইড কি করে, কার রেসপেক্টে করবো? ধরো এ রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে কি হবে? 1/x, 1/x এর রেসপেক্টে আমরা যেহেতু করছি তাহলে লিখবো dx dA। ওকে, এখানে যখন আমরা করব এটা এর রেসপেক্টে করছি তাহলে ওটা 1/a হবে, প্লাস এটা হবে কি, তো 1/b হবে, মানে লগ এর ডিফারেন্সিয়েট করলে 1/, তত হয়। মনে করো লগ অমিত ডিফারেন্সিয়েট করলে কথা হবে 1/, অমিত। তো এখানে লগ বি ডিফারেন্সিয়েট করলে 1/b হবে, আর এখানে থাকবে যেহেতু আমরা এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তাহলে ডিবি বাই ডিএ হবে। এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যদি আমরা ডিএ দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইড তাহলে পেয়ে যাচ্ছি ডিএক্স বাই এক্স
is equal to dA by A plus dB by B। তো আশা করি বুঝতে পারছো যে এই যে dx dA dB এগুলো লিখেছি, এগুলো সবই আমরা ফর্মুলাটাতে ডেল্টা এক্স, মানে আমরা এইভাবে লিখি যে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। ঠিক এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করছি। এবার আমরা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এখানে লগারিদমটা তো তোমরা জানোই, ক্লাস 9-এ শিখেছো, কিন্তু ডিফারেন্সিয়েশনটা এখনো শেখোনি, হয়তো ক্লাস 12-এ আছে বা 11-এর প্রথম দিকেই তোমরা পেয়ে যাবে ডিফারেন্সিয়েশনটা, তখন ব্যাপারটাকে আরো ভালো বুঝতে পেরে যাবে। তো এখন বন্ধুরা একটুখানি যেরকম ভাবে প্রসিডিওরটা বলা হচ্ছে সেইভাবেই তোমরা ফলো করো। তো এবার আমরা চলে আসছি, যদি পাওয়ার থাকে, পাওয়ার থাকলে কি হতো বন্ধুরা একটু খেয়াল করে দেখো। ধরো এখানে এক্স এর যদি পাওয়ার থাকতো, মানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার m, যদি এরকম পাওয়ার থাকতো, তাহলে কি হতো বন্ধুরা, লগারিদম যখন নিতাম এখানে একটা পাওয়ার চলে, এই পাওয়ারটা উপর নিচে চলে আসতো, b টু দি পাওয়ার m এর পাওয়ারটা কি হতো এখানে সামনে চলে আসতো লগারিদম দিলে। তো যথারীতি আমরা কি করতাম, পাওয়ার যথারীতি আমরা যখন আবার এবার ডিফারেন্সিয়েট করতাম, তখন এইখানে কিন্তু একটা করে n থাকতো, এখানে একটা m থাকতো, হ্যাঁ এখানে একটা m থাকতো, রাইট। তো সামনে একটা n থাকতো, এখানে একটা m থাকতো, পাওয়ার হলে এরকম হবে। ওকে, তো আমরা দেখে নিই একটুখানি, আর একটু বিস্তারিতভাবে দেখে নিই। তো বন্ধুরা এবার মনে করো আমরা x ইকুয়াল টু দেখেছি যে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার m, ধরো এটা রয়েছে। তো x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার m। তো এক্ষেত্রে আমরা ডেল্টা x বাই x কত পাবো বন্ধুরা, nটা সামনে চলে আসবে, ডেল্টা a বাই a প্লাস mটা সামনে চলে আসবে, m ইন্টু ডেল্টা b বাই b। তো এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার কি করে পেলাম সেটা একটু আগেই বুঝলে, লগারিদম নিয়ে ডিফারেন্সিয়েট করলেই এই রিলেশনটা আমরা পেয়ে যাব। তো এবার আমরা দেখি যে যদি ডিভাইড থাকে, ডিভাইড থাকে অর্থ হচ্ছে মনে করো ব্যাপারটা এরকম রয়েছে বাই এটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও কিন্তু ডেল্টা এক্স বাই এক্স এটাই হবে। অনেকের হয়তো মনে হতে পারে স্যার লগারিদম যদি করি তাহলে এখানটা মাইনাস আসার কথা, কিন্তু বন্ধুরা এর আর কখনো সাবস্ট্রাক্ট হয় না, সবসময় যোগ হয়। তো এটা যদি রেশিও থাকে বন্ধুরা, তাহলেও কিন্তু আমার এই উত্তরটাই আসবে। ওকে স্টুডেন্টস, আমরা কিছু প্রবলেম সলভ করি। তো আমাদের প্রথম প্রবলেম রয়েছে, a student measure the time period of 100 oscillations of simple pendulum 4 times. The data set are 90, 91, 95, 92. The minimum deviation in measuring the clock is 1 second. Then the reported mean time should be. তো এটার মিন টাইম কত হবে রিপোর্ট করতে হবে, অঙ্কটা করে ফেলি আমরা। দেখো তো প্রথমত আমরা অঙ্কটা সলভ করি, দেখো কি করে সলভ হচ্ছে অঙ্কটা বন্ধুরা, খুব মজার অঙ্ক। তো যে ডেটা সেটগুলো পেয়েছি সেই ডেটা সেটগুলো অ্যাভারেজ কত হবে, ডেটা সেটগুলোর অ্যাভারেজ মানে 90 প্লাস 91 প্লাস 95 প্লাস 92, এই ডেটা সেটের অ্যাভারেজ কত হবে। যদি 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা কত পাবো জানো, তাহলে আমরা পাবো 368, অ্যাড করে ওটা ডিভাইড বাই 4, দ্যাট ইজ 92। তো অ্যাভারেজ হচ্ছে 92। তো এবার মিন যে এরারগুলো আছে মানে ডেভিয়েশনগুলো দেখেন একটুখানি, 92 থেকে ডেটাগুলো কীভাবে ডেভিয়েট করছে। তো প্রথম যে 92 থেকে 99 ডেটা সেট হচ্ছে 90, তা 92 হচ্ছে মিন, আর ডেটা সেটগুলো আছে 90, 91, 95, 92। তো এখানে দেখো ডেভিয়েশন কত আসছে, এখানে ডেভিয়েশন আসছে 2, এখানে ডেভিয়েশন আসছে 91 মাইনাস 92 মাইনাস 91, দ্যাট ইজ 1, এখানে ডেভিয়েশন আসছে 3, আর এখানে ডেভিয়েশন কত আসছে 0। তো এখানে 92, এটাও 92, তো 0। তো এই যে ডেভিয়েশনগুলো পেলাম বা এরারগুলো পেলাম, এটা আসছে -3 আসবে।
ওকে 92 আর 95 এর ডেফিনেশন -3, তো -3 হোক আর যাই হোক আমাকে তো পজিটিভ ভ্যালু নিতে হবে। তো টোটাল যে মিন এরার ডেল্টা এক্স এম আর কি, মিন এরারটা সেটা কত আসবে, এই সব যোগ করে 4 দিয়ে ভাগ, 2 প্লাস 1 প্লাস 3, -3 হবে না, +3ই হবে, প্লাস 0/4 কত আসছে, এটা আসছে 1.5, রাইট। তো এবার তোমাদের একটা টেন্ডেন্সি হবে যে আমার অ্যান্সার, তুমি অ্যান্সারটা এরকম লিখতে চাইবে 92 প্লাস মাইনাস 1.5, এটা তুমি লিখতে চাইবে, তোমার ইচ্ছা হবে লিখতে। কিন্তু একটু খেয়াল করো যে মেজারিং ক্লকটা ইউজ করা হয়েছে সেখানে সবচেয়ে কম 1 সেকেন্ড মাপতে পারে, 1 সেকেন্ড। তো নিশ্চয়ই এটা দিয়ে 1.5 সেকেন্ড মাপা যাবে না, রাইট। তো এরারটা নিশ্চয়ই 1.5 সেকেন্ড হয়েছে, মানে 1-এর থেকে বেশি এরার হয়েছে। কিন্তু এটাও তোমার মাথায় রাখতে হবে যে 1-এর থেকে বেশি হলেও 1.5 কিন্তু ও মাপতে পারে না। তো ও কি মাপবে নেক্সট, ও 1.5-এর পরে যেটা নেক্সট মাপবে সেটা মাপবে 2। তো তোমার অ্যান্সার তাহলে কি আসবে, অ্যান্সার আসবে 92 প্লাস মাইনাস 2। এখানে অঙ্কটা একটুখানি টুইস্ট দেওয়া ছিল। তো বন্ধুরা আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তো বন্ধুরা নেক্সট প্রবলেম হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে এখানে, resistance of given wire is obtained by measuring the current flowing in the voltage difference applied across it if the percentage error in the measurement of the current and voltage দুটো আমরা জানি ওহমস ল বলছে V is equal to IR। তো আমাকে এখানে এরর ভ্যালু অফ রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে, রেজিস্ট্যান্সের মধ্যে এরর কত বার করতে হবে, আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা লিখে দিই, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি V/I। তো এবার আমাকে ক্যালকুলেট করতে হবে কি ডেল্টা R/R। তো আমরা জানি একটু আগে শিখেছি এটা ক্যালকুলেট করতে গেলে ডেল্টা V/V আর ডেল্টা I/I করতে হবে, রাইট। তো এখানে পার্সেন্টেজ এররগুলো বলে দেওয়া আছে, দেখো ডেল্টা V/V 3% বলা আছে, আর ওটা ডেল্টা I/I ও 3% বলা আছে। তো পার্সেন্টেজ এরর ইন ডেল্টা R/R কত হবে, 6%। তো আমাদের অ্যান্সার হচ্ছে 6%। তো নেক্সট অংশ মুখ করি বন্ধুরা, নেক্সট প্রবলেম বন্ধুরা, টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম এটা বলে দেওয়া আছে, মেজার্ড ভ্যালু অফ এল বলে দেওয়া আছে, মেজার্ড ভ্যালু অফ এল ইজ 220.0 সেমি, known to 1 মিলিমিটার অ্যাকুরেসি, মানে 1 মিলিমিটার অ্যাকুরেসি মানে আমি 1 মিলিমিটার সবচেয়ে কম মাপতে পারি, আমরা একটা স্কেল দিয়ে ওকে মেপেছি। And time period of 100 oscillations of the pendulum is found to be 90 seconds using wristwatch of 1 second resolution, মানে wristwatch মিনিমাম 1 সেকেন্ড মাপতে পারি। তো অ্যাকুরেসি ইন দ্য ডিটারমিনেশন অফ জি, তো জি ডিটারমিন করতে অ্যাকুরেসি কত হবে না আমাকে ক্যালকুলেট করতে হবে বন্ধুরা, খুব সিম্পল অঙ্ক, এটা করে ফেলো দেখা যাক। তো এখানে তো বলে দিচ্ছে টি ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি 2 পাই, বলে দেওয়া আছে √L/G। তো এবার এখান থেকে যদি জি এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি, তো জি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 4π² L/T²। তো এখানে আবার না, এখানে আমরা যদি ধরে নিই যে 100 অসিলেশনস টাইম পিরিয়ড, তাহলে টি এর ভ্যালু কত আসবে, টি এর ভ্যালু আসবে, আমরা যদি ধরে নিই স্মল টি হচ্ছে টোটাল টাইম, আর যতগুলো অসিলেশন হচ্ছে এটা স্মল এন, তাহলে টি ইজ ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এটা আসবে। এখানে স্মল টি ইজ ইকুয়াল টু বলা আছে 90 সেকেন্ড, আর এন ইজ ইকুয়াল টু 100 বলা আছে। যথারীতি আমরা এখানে যদি আমরা বসিয়ে দিই 4π², তো আমরা এখানে 4π²L/m² পেয়ে যাব। এইবারে আমরা সকলেই জানি যে ক্যালকুলেট করতে হবে ডেল্টা G/G। তো ডেল্টা G/G তোমরা হেসে খেলে বার করতে পারবে, ডেল্টা G/G কত হয় বন্ধুরা, 4 ডেল্টা L/L, কারণ কনস্ট্যান্ট গুলো তো থাকবে না, 4π তো থাকবে না, 4π² থাকবে না, ডেল্টা L/L প্লাস, এবার এন তো নাম্বার, এটারও কোনো কিছু এখানে থাকবে না। তো আমরা চলে যাচ্ছি টিতে, টি আছে T² আছে, তো টু দি পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, ডেল্টা T/T, রাইট। কারণ আমরা জানি A⁴n B⁴n যখন আমরা করেছিলাম এন গুলো কিন্তু সামনে চলে এসেছিল, যদি মনে না থাকে তাহলে আমি এই পেজটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখে না বন্ধুরা, এই জায়গাটা আমরা ক্যালকুলেট করেছিলাম, পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসছে, ভাগ থাকলেও কিন্তু অ্যাকচুয়ালি এখানে যোগই হচ্ছে, রাইট। ওকে, দেখো যোগ হয়েছে। তো আশা করি বুঝতে পারলে, আমরা অঙ্কে ফিরে যাই। তো বন্ধুরা এবার ভ্যালুগুলো আমরা বসিয়ে দিয়েছি, স্মল ডেল্টা এল যেটা বলা হয়েছে যে মিটার 1 মিলিমিটার অ্যাকুরেসি, তো আমরা 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, আর ক্যাপিটাল এল মেজার করা হচ্ছে 20 সেন্টিমিটার, তো 20 বসিয়ে দাও ক্যাপিটাল এল এর জায়গায়, প্লাস 2 ইন্টু
স্মল ডেল্টা টি এটার অ্যাকুরেসি বলেছে 1 সেকেন্ড করে রিস্ট ওয়াচ ইউজ মানে ইউজিং এ রিস্ট ওয়াচ অফ 1 সেকেন্ড অ্যাকুরেসি ডেল্টা টি যে 1 বসবে, আর স্মল টি যেটা মেজার করেছে স্মল টি জায়গায় 90 সেকেন্ডও মেজার করেছে, তো এই জায়গায় 90 আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বন্ধুরা, এবং এটা ক্যালকুলেট করার পর 100 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে আমরা পার্সেন্টেজ এরা পেয়ে যাব, এবং তার উত্তরটা কি হবে বন্ধুরা, তার উত্তর হবে 2.72%। ওকে, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, নেক্সট প্রবলেম কি, দ্য ফলোইং অবজারভেশন ওয়ার টেকেন ফর ডিটারমাইনিং সারফেস টেনশন ক্যাপিটাল টি অফ ওয়াটার বাই ক্যাপিলারি মেথড। ক্যাপিলারি মেথড একটা মেথড আছে, তোমরা পরে পড়বে, ক্লাস 11এই আছে। তো ডায়ামিটার অফ ক্যাপিলারি রয়েছে যে ডি ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 1.25 × 10⁻² মিটার। রাইজ অফ ওয়াটার হাইট এইচ ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 1.45 × 10⁻² মিটার। ইউজিং জি ইজ ইকুয়াল টু 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্য সিম্পলিফাইড রিলেশন টি ইজ ইকুয়াল টু এইটা বলে একটা রিলেশন দেওয়া আছে। ক্যাপিটাল টি এর রিলেশন এখানে দেওয়া আছে বন্ধুরা, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু বা সারফেস টেনশন ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে স্মল আর এইচ জি divided by 2 into 10 to the power 3 into 10 to raise 3 নিউটন পার মিটার। তো এইটা দেওয়া আছে বন্ধুরা, এবং আমাকে পসিবল এরর ইন সারফেস টেনশন মেজার করতে দেওয়া আছে। তো স্টুডেন্টস এখানে ডায়ামিটার বলা আছে, তো ডায়ামিটার যেহেতু বলা আছে আমি আর এর জায়গায় d/2 লিখে দিতে পারি। আর এর জায়গায় এখানে d/2, তার মানে 2টা কি হয়ে যাবে বন্ধুরা, 2 হয়ে যাবে 4, মানে আমরা ডায়ামিটার ইজ ইকুয়াল টু d ধরছি। তো ওখানে রেডিয়াস বলা ছিল, তো ডায়ামিটার টার্মস এটা আসবে। এবার আমরা ফর্মুলার ফেলে দিই, কি আসবে তোমরা সকলেই জানো, ডেল্টা টি বাই টি ইকুয়াল টু ডেল্টা ক্যাপিটাল ডি বাই ডি প্লাস ডেল্টা এইচ বাই এইচ। ডেল্টা জি বাই জি হবে না, কারণ জি ইজ কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যান্ড 4 ইজ কনস্ট্যান্ট, দে আর অল কনস্ট্যান্ট। তো আমাদের এখানেই শেষ হলো এক্সপ্রেশনটা। এইবারে দেখো একটু খেয়াল করো, এখানে হাইট মেজার করছে, ডি মেজার করছে 1 পয়েন্ট, খুব ভালো করে খেয়াল করো, 1.25 মানে ও 0.01 ভ্যালু পর্যন্ত মিনিমাম মাপতে পারছে। আবার হাইটে যখন মেজার করছে তখন দেখো 0.45 মানে 0.01 দুটো ডিজিট পর্যন্ত ঠিকঠাক মাপতে পারছে, তার মানে সবচেয়ে কম ভুল হতে পারে 0.01। অর্থাৎ আমরা লিখতে পারি যে ডেল্টা ডি এর জায়গায় আমরা লিখতে পারি 0.01, আবার ডেল্টা এইচ এর জায়গাতে লিখতে পারি 0.01। তারপরে আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে দিতে পারি তাহলে আমরা ভ্যালু কত পেয়ে যাবো, দেখো 1.25 রাইট। বন্ধুরা আরেকবার দেখো, এখান থেকে আরেকবার দেখে নাও, ডেল্টা ডি মানে হচ্ছে এখানে দেখো মাপছে, দেখো 1.25 ইন্টু 10⁻²। তার মানে এই এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা মিনিমাম মাপতে পারে ওই আমার যা যন্ত্র ইনস্ট্রুমেন্ট 10⁻² পর্যন্ত মেপে দিচ্ছে, তার মানে আমার ইনস্ট্রুমেন্ট ভালো সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা ডেল্টা ডি মানে এই দুটো জায়গায় যদি আমরা ইকুইভ্যালেন্ট জায়গা পেতে চাই তাহলে 0.01 দুটো ডিজিটের জন্য 0.1 পেয়ে গেলাম। তার সাথে সাথে দেখো 10⁻²ও তো আছে, রাইট। তো ডেল্টা ডির ভ্যালু কি হবে, ডেল্টা ডির ভ্যালু হবে 0.01 ইন্টু 10⁻², আর ডি এর ভ্যালু কি হবে 1.25 ইন্টু 10⁻²। তো 10⁻² ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট। তো এর পরের কেসেও কিন্তু 10⁻² ক্যান্সেল আউট হয়ে যাবে, সেই জন্য আমরা একবার আর ওটা ক্যান্সেল করি, একবার লিখে দিচ্ছি 0.01 ডিভাইডেড বাই 1.45, ঠিক আছে। তো আমরা 10⁻² আর লিখলাম না, উপরে লিখলাম না, নিচেও লিখলাম না। তো এইটা যদি আমরা সলভ করে দিই বন্ধুরা, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 0.015। অর্থাৎ এটা যদি পার্সেন্টেজ এরার করতে যাও, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে তোমরা পেয়ে যাবে, উত্তর পাবে খুব সিম্পলি, এটা ইন্টু 100, দ্যাট ইজ 1.5%, রাইট। তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারলে। তো স্টুডেন্টস, এই আজকের ক্লাসটা আশা করি তোমাদের জন্য খুব কার্যকারী হবে।
অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ভিডিও শেষে কমেন্ট বক্সে তোমাদের প্রয়োজনীয় কমেন্ট তোমরা করবে, কোনো অসুবিধা হলে সেখানে কমেন্টে লিখবে। ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও তোমরা, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। তো স্টুডেন্টস, আজ এই জন্য এতটাই থাক। বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।